আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওর শুরুতেই এবং গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি কোটা আন্দোলনে শহীদ সেই সকল শহীদ ভাইদের প্রতি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল ভাই বোনেরা এখনো পর্যন্ত আহত রয়েছে, আমরা মহান আল্লাহ পাকের নিকট দোয়া করি তারা অত্যন্ত দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আজকের ভিডিওটি উৎসর্গ থাকলো ওই সকল শহীদ ভাইদের প্রতি যারা কোটা আন্দোলনে জীবন দিয়েছেন। গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আমাদের আন্দোলনে সহায়তা করেছেন সকলের প্রতি। বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিতে ক্লাসটি। শুধু খাদ্য অধিদপ্তর নয়, খাদ্য অধিদপ্তর সহ যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষার জন্য আমাদের এই গণিত ক্লাসগুলো অত্যন্ত কার্যকর। সুতরাং একটি মুহূর্ত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। শুরুতেই আমাদের যে প্রশ্নটি রয়েছে, একজন চাকুরিজীবী বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল? এই সকল অঙ্কগুলো যে আমরা এমসিকিউ এর পরে যে লিখিত পরীক্ষা হয় অথবা সরাসরি লিখিত পরীক্ষা হয়, যে কোনো ধরনের প্রশ্নেই কিন্তু আসে। তাহলে আমরা দুইভাবেই শিখব। প্রথমে আমরা যদি এমসিকিউ পদ্ধতিতে আমরা করি তাহলে কিভাবে করতে হবে। এমসিকিউ পদ্ধতিতে যখন করতে হবে আমাদের এখানে দেখতে হবে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 15%। তার মানে 100-তে এইভাবে আমরা করব। তাহলে এখানে 5,750 টাকা গুণন 100, আর আমরা ভাগ করব কত, 115। তাহলে এই 115 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? আমরা যদি 115 দিয়ে 5,750কে কাটি তাহলে কত হবে? তাহলে হবে 50। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা হলো কত? 5,000। তার মানে আমাদের বৃদ্ধি পাওয়ার পূর্বে আমাদের মূল বেতন ছিল কত টাকা? 5,000 টাকা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এটা যদি আমরা লিখিত পরীক্ষার আদলে করি তাহলে কিভাবে করতে হবে? লিখিত পরীক্ষার আদলে করতে হবে যে 15% যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে 15% বৃদ্ধিতে বেতন কত টাকা হয়েছে? 5,750 টাকা। তাহলে আমরা যদি এভাবে লিখি যে বর্ধিত বেতন, আমরা এভাবে লিখব বর্ধিত বেতন। বর্ধিত বেতন 115 টাকা হলে মূল বেতন 100 টাকা। ওকে, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এভাবে লিখে নিয়েছি, আপনারা বিস্তারিত বুঝে নেবেন। তাহলে বর্ধিত বেতন 115 টাকা হলে মূল বেতন 100 টাকা। তাহলে 1 টাকায় কত? 100-র নিচে 115। তাহলে বর্ধিত বেতন আমাদের কত ছিল? 5,750 টাকা। আমরা কিন্তু ফরম্যাটটা পেয়ে গেছি। 5,750 নিচে 115। তাহলে সেম আগের ফরম্যাটটাই চলে এসেছে। এটা হচ্ছে লিখিতর জন্য। তাহলে এখানে আমাদের আগের নিয়মেই 5,000 টাকায় কিন্তু উত্তর আসবে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 12 এবং এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2। তাহলে এখানে এক্স ওয়াই এর মান কত? আপনারা টেকনিক আকারেও বের করতে পারবেন, সরাসরি সূত্রে ফেলেও বের করতে পারবেন। যেহেতু এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে আমাদের যত দ্রুত সম্ভব বের করতে হয়, সেক্ষেত্রে আমরা এখানে করব এমন দুটি সংখ্যা নিতে হবে যাদের যোগফল 12 হবে এবং বিয়োগফল 2 হবে। তাহলে সেই সংখ্যা কত? আমরা যদি এইভাবে লিখি 7 প্লাস 5, তার এখানে কত হচ্ছে? 12 হচ্ছে। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান। আবার 7 মাইনাস 5 যদি করি তাহলে সেখানে কত হচ্ছে? 2 হচ্ছে। তার মানে এক্স এর মান যদি আমরা 7 ধরি এবং ওয়াই এর মান যদি 5 ধরি, সেই ক্ষেত্রে আমাদের দুটি শর্ত পূরণ হচ্ছে। তার মানে এক্স ওয়াই গুণ আকারে আছে, তার মানে 5 গুণন 7 ইকুয়াল টু 35। তার মানে 35 হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জানিয়ে রাখি আমাদের বর্তমানে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি, রেলওয়ে এবং সকল ধরনের চাকরি প্রস্তুতির জন্য আমাদের অল জব কনফার্ম শিট তৈরি করা হয়েছে। এছাড়াও 19তম নিবন্ধনের জন্য আমাদের গুরুত্বপূর্ণ শিটগুলো তৈরি হচ্ছে, অল্প কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যে কোনো ধরনের শিট স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, যা খুবই গুরুত্বপূর্ণ।
এর পরবর্তী যেটি রয়েছে 6 ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তায় সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। তাহলে এখানে কত ফুট বলা আছে, 100 গজ বলা আছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 100 গজটাকে ফুটে রূপান্তর করতে হবে। তাহলে 100 গজকে যদি আমরা ফুটে রূপান্তর করি তাহলে এখানে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 300 হয়ে যাবে। কারণ এখানে আমরা জানি কি যে 1 গজ সমান 3 ফিট, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, 300 হবে। এবার আমরা কত ফুট অন্তর অন্তর বৃক্ষের চারা রোপণ করেছি, 6 ফুট, আমরা 6 দ্বারা ভাগ করব, তাহলে কত হলো এখানে 5 6 30, তাহলে কত হবে 50। তবে অ্যান্সারটা কত হবে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন চারা রোপণ করি প্রথমে একটা করি, তারপরে 6 ফিট 6 ফিট পর পর কিন্তু আমরা করব। তাহলে এই যে প্রথম যেটা করা হয়েছে এটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে, অর্থাৎ এই 50-এর মধ্যে নেই, তার মানে অতিরিক্ত আরও একটা 1 যোগ করে নিতে হবে, তার মানে 51 হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি। তাহলে আমাদের দুটি শর্ত মেনটেন করতে হবে, প্রথমত এই শর্ত, দ্বিতীয়ত এই শর্ত। তাহলে প্রথমত আমরা প্রথম শর্তে একটু যাই। প্রথম শর্তে 5 8 10 এবং 24 5 8-এর সাথে যায় না, 10 এবং 16 5 8-এর সাথে যায়, বাদ বাকি দুইটি যায় না। তার মানে অপশনে 3টি অপশন আমাদের প্রথম শর্তের সাথে যায় না, তার মানে এটি হবে সঠিক উত্তর। এবারে দ্বিতীয় শর্তটা যদি আমি বলি তাহলে কি রয়েছে, 2 যোগ করলে তাহলে এখানে হবে 12, এখানে হবে 18, তাহলে 2:3 আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 2:3 আমাদের দ্বিতীয় শর্ত কিন্তু পালন হয়, তার মানে সঠিক উত্তর হচ্ছে 10 এবং 16। একটি আয়তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান, আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর 3 গুণ, বড় বাহু 21 মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, এখানে আমাদের দুইটা স্টেপ আছে। এইটা বিশেষ করে পিএসসি বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যে সকল পরীক্ষা নিয়ে থাকে সেই সকল পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো বেশি দেওয়া হয়ে থাকে। তাহলে এখানে বড় বাহু কত আছে, 21, তাহলে এটা হচ্ছে একটা বাহু, আর ছোট বাহু এখানে বলা আছে 3 গুণ, তার মানে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ছোট বাহুটা হলো 7, তার মানে আমরা বড় বাহু পেলাম 21, ছোট বাহু পেলাম 7। এবারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে আমরা জানি কি পরিসীমার সূত্র, 2 গুণন বাহু দুটির যোগফল। তাহলে এখানে আমরা বের করব কত, তাহলে এখানে 21 যোগ 7, তাহলে এখানে কত হবে, 2 গুণন এখানে হবে 28, তার মানে কত হবে আমাদের 56, রাইট। আচ্ছা, এখন যেটি বলা রয়েছে তাহলে এটা আমরা পেলাম 56, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যেটা সেটাই তো বর্গক্ষেত্রের পরিসীমা, আর বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আমরা যদি এক বাহুর দৈর্ঘ্য বের করতে যাই তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে, তার মানে 14 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটি হবে সঠিক উত্তর। পরবর্তী যেটি রয়েছে যে 2x = 3y + 5 হলে 4x - 6y এর মান কত। তাহলে এটা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি, আমাদের প্রদত্ত মান রাশি দেওয়া আছে 4x - 6y। তাহলে এখানে আমরা 4x - 6yটা করব, এখানে 2 × 2x এটা ভেঙে নিতে হবে, যেহেতু 2x এর মানটা আমাদের বসাতে হবে। তাহলে এখানে 2 × 2x এর মানটা আমাদের কত দেওয়া ছিল, 3y + 5, এখানে আমরা মানটা বসাবো 3y + 5, ওকে, -6y। এবারে আমাদের যেটা করতে হবে 6y + 10 - 6y, তার মানে -6y + 6y কেটে গেলে আমাদের মানটা থাকে শুধু 10, তার মানে এটি হবে আমাদের রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরবর্তী আমাদের যেটি রয়েছে ধারা থেকে একটি অঙ্ক রয়েছে, ধারা থেকে রয়েছে 8 11 17 29 53, এর পরবর্তী সংখ্যাটি কত হবে। তাহলে এর পরবর্তী সংখ্যাটি আমাদের আগে দেখতে হবে আমাদের ক্রম বা সিকোয়েন্স কীরকম রয়েছে। 8 এবং 11-র পার্থক্য 3, 11 17 6, এখানে 12, এখানে 24, তার মানে পরবর্তীটাই নিশ্চিতভাবে হবে 48।
তার মানে 48 এবং 53 যোগ করলে কত হবে? 8 3 11 1, অর্থাৎ 101 হচ্ছে রাইট অ্যান্সার। আমরা কিন্তু মৌখিকভাবেও অঙ্কটা করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে এবারে, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? এখানে সবচেয়ে বেশি ভুল হয়ে যায় যেটা, যে 1 হেক্টর সমান কত বর্গ মিটার, এটা বের করার সময় কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয়। তাহলে এখানে আমাদের কি বলেছে? বর্গাকার বাগানের দৈর্ঘ্য এর পরিসীমা চেয়েছে, রাইট? তাহলে প্রথমে আমাদের ক্ষেত্রফলটা 1 হেক্টর, তাহলে ক্ষেত্রফল 1 হেক্টর বলতে আমরা কি বুঝি? 10,000 বর্গমিটার বুঝি। তার মানে এক্স স্কোয়ার আমরা যদি ধরি, তাহলে এটাই তো। তাহলে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের বাহু স্কোয়ার যেটাকে বলি, অর্থাৎ ক্ষেত্রফল। তাহলে এখানে এক্স এর মানটা কত হবে? আমরা যদি বর্গ করি তাহলে সেখানে কত হবে? আমাদের অনলি 1000 হয়ে যাবে। যদি আমরা এটাকে করি, সরি 100 হয়ে যাবে, যেহেতু বর্গ করতে হবে আমাদের। এখানে বর্গমূল যখন করব তখন সেটা কিন্তু কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। তার মানে এক বাহুর দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 100 পেয়েছি, কিন্তু আমাদের চেয়েছে কি? পরিসীমা কত? তাহলে পরিসীমা কত হবে? তাহলে 4x = 4 গুণন 100, তার মানে 400 হচ্ছে আমাদের এখানে পরিসীমা। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। 10 নম্বরে আমাদের যেটি রয়েছে, 9টি সংখ্যার যোগফল 530, প্রথম 5টির গড় এবং শেষের 5টির গড় দেওয়া রয়েছে, তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, প্রথম 5টির গড় থেকে মোট বের করতে হবে। তাহলে 5 6 30, 5 5 25, এভাবে বের করে নিতে হবে। তাহলে 5 6 30 এর শূন্য এখানে আমরা লিখলাম হাতে 3, আর এখানে 5 5 25 আর 3 28, তাহলে 280 পেলাম প্রথম। শেষের 5টি কত? 5 দুগুণে 10, হাতে 1, 5 6 30 31, তার মানে এই দুটো আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 0 9, এখানে 5, তাহলে এখানে কত পেলাম আমরা? 590, আর এখানে কত ছিল? 530, তার মানে আমাদের পার্থক্য হলো কত? 60, আর এই 60টাই হচ্ছে পঞ্চম সংখ্যা। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে সে গণিতে কত পেয়েছে? এটা বেশ কয়েকভাবেই করা যায়, তবে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে যে ইংরেজি অপেক্ষা গণিতে কত নম্বর পেয়েছে। তাহলে ইংরেজিতে কত পেয়েছে সেটা আমরা যদি এক্স ধরি, আর গণিতে কত পেয়েছে? এক্স প্লাস 14, এটাই হচ্ছে সবচেয়ে সহজ একটা নিয়ম। আর মোট কত পেয়েছে? 180। তাহলে এখন এই দুটার যোগফল করলে আমরা কিন্তু অ্যান্সারটা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখন আমাদের যেটা করতে হবে যে এক্স প্লাস 14 ইকুয়াল টু, আমাদের মোট নাম্বার কত ছিল? 180, তার মানে 180। তাহলে এখানে আমাদের কত হবে? এখানে 2x হবে, আর এখানে এই 14টা ওই পাশে গিয়ে কি হবে? বিয়োগ হবে। তাহলে 180 থেকে প্রথম আমরা 10 বিয়োগ করব 70 হবে, সেখান থেকে আরও 4 বিয়োগ করব কত হবে? 76 হবে। তাহলে সরি 66 হবে, তার মানে এখানে হবে আমাদের 166। তার মানে আমরা 2 দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে কত হবে? তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 8, তার মানে আমাদের কত হচ্ছে? 83 মার্কস হচ্ছে আমাদের ইংলিশের মার্কস। তাহলে 83 মার্ক যদি আমাদের ইংলিশের হয় তাহলে আরও 14 প্লাস করতে হবে, সেটা হবে গণিতের। তাহলে এখানে কত হবে? 4 3 7, তাহলে এখানে আমাদের কত হবে? 97 হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কত হলো? সে গণিতে কত নাম্বার পেয়েছে? গণিতে পেয়েছে 97 নাম্বার। এরপরে খুবই মজার একটা অঙ্ক রয়েছে। একটি বানর 13 মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠে প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে? অঙ্কটা সলিউশন দিচ্ছি, কিন্তু তার আগে কথা, পিচ্ছিল বাঁশেই কেন উঠতে হবে? বানরের কোনো কাজ নেই, পিচ্ছিল বাঁশে উঠতে হবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম সেকেন্ডে 3 মিটার ওঠে, পরবর্তী সেকেন্ডে 1 মিটার নামে, তার মানে সে 2 সেকেন্ডে উঠলো 2 মিটার, তার মানে 1 সেকেন্ডে উঠলো কত মিটার? 1 মিটার। এই হিসাবটা আমাদের প্রয়োজন হবে। তার আগে যে জিনিসটা লাগবে, শেষ সেকেন্ডে যখন সে উঠবে 3 মিটার, তারপরে সে কিন্তু পৌঁছে যাবে, তখন কিন্তু আর সে নামবে না। তার মানে আগে আমাদের 1 সেকেন্ড এবং বাড়তি যোগ করতে হবে, আর
মিটার আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এই 13 থেকে 3 মিটার যখন আমরা বিয়োগ করব তাহলে কত হলো 10। তার মানে এই 10 মিটার উঠতে বানানটির কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে। তাহলে যে 3 মিটার বাদ দিলাম সেই 3 মিটার উঠতে কত সময় লাগবে? 1 সেকেন্ড লাগবে। তার মানে +1, তার মানে মোট লাগবে 11 সেকেন্ড। 4 বছর আগে ক ও খ এর বয়স ছিল 18 বছর। ক ও খ ক খ ও গ এর বর্তমান বয়সের গড় 24 বছর। 8 বছর পরে গ এর বয়স কত হবে? অঙ্কটা সহজ, তবে যারা বেশি প্যাচ লাগাবেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। প্রথমত আমরা ক খ এর কথায় আসি। এখানে 4 বছর আগের গড় বয়স বলা আছে 18 বছর। তার মানে 4 বছর আগের মোট বয়স কত? 18 দুগুণে 36 বছর। যেহেতু এখানে 4 বছর আগের কথা বলা আছে, তার মানে এই 36-এর সাথে আমাদের আরো 8 যোগ করতে হবে। তাহলে তখন সেটি কত হয়ে যাবে? সেটি আমাদের এখানে বের করতে হবে। ওয়েল, তাহলে আমরা এখানে প্রথমে যেটি করব, তাহলে এখানে আমাদের 4 বছর আগের হিসাব কত ছিল? 18 বছর ছিল গড় বয়স। তার মানে মোট ছিল 36 বছর। তাহলে যেহেতু 4 বছর পরে বর্তমান হবে, অর্থাৎ এখন হবে, তার মানে 4 4 8 যোগ করতে হবে। তাহলে এখানে কত হবে? তাদের মোট বয়স 44 বছর। তাহলে গড় বয়স কত দাঁড়াবে তখন? 22 বছর। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাদের এই দুটো প্রয়োজন নাই, শুধু 44টা প্রয়োজন হবে। এবারে বলছে ক খ ও গ এর বর্তমান গড় বয়স কত? 24 বছর। আচ্ছা, তাহলে আমাদের এখানে 24 থেকে আমাদের এখানে মোট বের করে নিতে হবে। তাহলে 3 জনের বয়স যেহেতু, তাহলে এখানে 3 4 12, 3 দুগুণে 6 আর 1 7, 72 বছর। আর ক ও খ এর মোট বয়স কত ছিল? 44 বছর। আমরা এটা এখন বিয়োগ করব। তাহলে এখানে হবে 8 বছর, 4 আর 1 5 2 7, অর্থাৎ 28। তার মানে গ এর বয়সটা কত পেলাম আমরা? 28 বছর। তাহলে এখানে গ এর বয়স 8 বছর পরে কত হবে সেটা চেয়েছে। তার মানে আরো 8 যোগ করতে হবে 28-এর সাথে। 8 এ 8 এ 16, অর্থাৎ 36 বছরটা হবে সঠিক উত্তর। এরপরে আমাদের রয়েছে যে পরীক্ষায় ক এর প্রাপ্ত নাম্বার যথাক্রমে 70, 85, 75। চতুর্থ পরীক্ষায় তাকে কত নাম্বার পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নাম্বার 80 হয়? তাহলে 4টা পরীক্ষা, তাহলে মোট আগে বের করতে হবে। 4 8 32, অর্থাৎ 320 নাম্বার পেতে হবে। এখন আমাদের যেটি করতে হবে যে এই যে 3টা পরীক্ষায় সে কত নাম্বার পেয়েছে, 320 হতে আর কত লাগবে সেটাই হবে রাইট আনসার। তাহলে এখানে 5 5 এ 10, তাহলে এখানে আমরা যদি এখানে 5 আর 5 এ 10, তাহলে এখানে 70 70 140 150 আর এখানে 80। তাহলে আমরা একটু যোগ করে নেব। তাহলে এখানে 70 70 140, সাথে 5 5 10 এর 150 আর এখানের 80। ওকে, তাহলে এখানে 0 8 5 13 3 হাতে থাকে 1 আর 1 2, তাহলে 230। কিন্তু লাগবে কত? 320। তাহলে এখানে আরো কত নাম্বার লাগছে সেটা আমরা বিয়োগ, 320 থেকে 230 আমরা বিয়োগ করব। 0 3 আছে কত হলে 12 হবে, তাহলে এখানে হবে 9 2 আর 1 3। তার মানে চতুর্থ পরীক্ষায় তাকে কত নাম্বার পেতে হবে? 90 মার্ক পেতে হবে। অর্থাৎ 90 নাম্বার যদি পায় তাহলে তার গড় নাম্বার হবে কত? 80। আশা করছি বিষয়টি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। একটি চৌবাচ্চার 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12, 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তো আমি এই যে চৌবাচ্চার অঙ্ক যখনই আমি বুঝিয়েছি ক্লাসগুলোতে, তখনই কিন্তু আমি একটা কথা বলেছি যে এগুলো 1-এর 10, 1-এর 12, 1-এর 15 হিসাবে ধরতে হবে। তাহলে সেম একই কাজে আমরা করব যে 1-এর 10, 1-এর 12 এবং 1-এর 15 সবগুলো আমরা যোগ করব। 1-এর 10 যোগ 1-এর 12 যোগ 1-এর 15। তাহলে আমাদের 10 12 15 লসাগু কত হবে? 60 হবে। তাহলে 6 10 এ 60, 5 12 60, 4 15 60। তাহলে আমাদের 6 4 10 5 15-র নিচে 60, আমরা যদি কাটাকাটি করি তাহলে হবে কত? 1-এর 4। তাহলে আমাদের নিচে কত আসছে? 4 আসছে। তাহলে এই 4 ঘন্টা সময় লাগবে পূর্ণ হতে, অর্থাৎ পুরাটা।
কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে পূর্ণ পূর্ণ হতে, যে পুরোটা পূর্ণ হতে যদি 4 ঘন্টা লাগে, তাহলে অর্ধেক পূর্ণ হতে কত লাগবে? তাহলে এই 4-এর অর্ধেক, রাইট? তার মানে হচ্ছে কত ঘন্টা? 2 ঘন্টা। এটি সঠিক উত্তর হবে 2 ঘন্টা। এই অঙ্কটা কিন্তু আরও কয়েকভাবে করা যায়। আপনারা যেভাবে সাবলীল মনে করবেন সেইভাবে করার চেষ্টা করবেন, যাতে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা না আসে। এরপর আমাদের যেটি রয়েছে, পিতা পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি আমার ক্লাসগুলোতে সবসময় বলে থাকি যে এভারগ্রিন অঙ্ক বলা হয় পিতা ও পুত্র। অর্থাৎ শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো যে কোনো পরীক্ষায় পিতা পুত্রের অঙ্ক আসে। তবে আজকের এই অঙ্কটা আমি সমাধান দিচ্ছি না, এটি আপনাদের জন্য একটা কাজ থাকবে। অবশ্যই আপনারা সঠিক উত্তরটি আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। শেষ মুহূর্তে আবারও বলছি, আপনাদের খাদ্য অধিদপ্তর সহ যে কোনো ধরনের চাকরি পরীক্ষার জন্য আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত শীট তৈরি করা হয়েছে, যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আকারে, অর্থাৎ এক কথায় প্রকাশ আকারে দেওয়া রয়েছে এবং গণিতগুলো ব্যাখ্যা আকারে দেওয়া রয়েছে। আমাদের ডেসক্রিপশন বক্সে বিস্তারিত থাকবে, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপে আপনার কাঙ্ক্ষিত পিডিএফ শিটটি স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারেন। যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আবারও কোটা আন্দোলনে শহীদ সেই সকল ভাইদের আত্মার মাগফিরাত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।